সো আজকে আমরা ইলেক্ট্রোকেমিস্ট্রির লেকচার 1 জাস্ট শুরু সো ইয়া তো শুরু করার আগে জাস্ট ব্রিফ ইন্ট্রোডাকশন। So, my name is Subhadeep Mandal and I am a PhD student at Department of Chemistry, IIT Kanpur. Okay. So this is lecture 1, the topic electrochemistry. Okay. So electrochemistry is basically an interesting topic. So এখানে আমরা জাস্ট ইলেকট্রিক্যাল এনার্জি এবং কেমিক্যাল রিঅ্যাকশনস এইগুলো নিয়ে বেসিক্যালি আমরা ডিসকাস মানে এটা কেন ইন্টারেস্টিং? কারণ আমাদের ডেইলি লাইফে, আমাদের এনভায়রনমেন্টে বা আমাদের শরীরের আমরা যদি বায়োলজিক্যাল সিস্টেমে দেখি তো বেশিরভাগটাই হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। নাও এই কেমিক্যাল রিঅ্যাকশনস যে হচ্ছে স্পন্টেনিয়াসলি যে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, সো সেই কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা ইউজ করে আমরা কি ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারবো? তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেইন কোয়েশ্চেন। অথবা অথবা আরেকটা রিভার্স কোয়েশ্চেন কি যে, যে সমস্ত রিঅ্যাকশন স্পন্টেনিয়াসলি ঘটছে না, মানে যে সমস্ত রিঅ্যাকশন মানে ধরা যাক A থেকে B কোনো একটা রিঅ্যাকশন, সেটা স্পন্টেনিয়াসলি নয়, মানে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন নয়। তো সেই রিঅ্যাকশনটা করার জন্য আমরা কি ইলেকট্রিসিটি ইউজ করে মানে ইলেকট্রিক এনার্জি ইউজ করে যদি সেই স্পন্টেনিয়াস রিঅ্যাকশনকে কি ঘটাতে পারবো? তো এটা এই দুটোই হচ্ছে বেসিক্যালি আমাদের মেইন কোয়েশ্চেন এই টপিকের। যে যেকোনো স্পন্টেনিয়াস কেমিক্যাল রিঅ্যাকশনের আ তার কেমিক্যাল রিঅ্যাকশনকে ইউজ করে তার যে গিভস ফ্রি এনার্জি সেটাকে আমরা ইউজ করলে আমরা কি ইলেকট্রিক্যাল এনার্জি প্রোডিউস করতে পারবো? মানে কনভার্ট করতে পারবো? অপোজিট যে রিঅ্যাকশনটা মানে অপোজিট যে থট প্রসেসটা, সে ইলেকট্রিসিটি ইউজ করে বা ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে আমরা কোনো নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশনকে আ ঘটাতে পারবো কিনা? ওকে। তো এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। দেন তো কেন ইলেকট্রোকেমিস্ট্রি কেন ইম্পোর্টেন্ট? কারণ ইলেকট্রোকেমিস্ট্রি হায়ার ক্লাসে যে অনেকটাই ইম্পোর্টেন্ট। তো রিসার্চ করি ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে। তো বেসিক্যালি যে আ ফুয়েল সেল বা ব্যাটারি যেগুলো ইউজ করা হয়, তো সেখানে কি করা হয়? যে ফুয়েল সেল বিভিন্ন প্রকারের যে ফুয়েল সেল আজকাল ইউজ করা হয়। তো সেখানে কেমিক্যাল রিঅ্যাকশনকে মানে এই যে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিঅ্যাকশন, সেই কেমিক্যাল রিঅ্যাকশনকে ইউজ করে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি। তো সেই দেন যখনই ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিসিটিতে কনভার্ট হয়ে গেল, তো সেই ইলেকট্রিসিটিটাকে আমরা বিভিন্ন যে ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট, ইলেকট্রিক কার সেখানে আমরা ইউজ করতে পারব। তো আজকে যেখানে তো এটা একটা বেসিক্যালি গ্রিন ইকো ফ্রেন্ডলি। কেন? কারণ আমরা কেমিক্যাল রিঅ্যাকশনকে ইউজ করে ইলেকট্রিসিটি প্রোডিউস করছি। ওকে? অন্যান্য যে সমস্ত পদ্ধতি আছে যেরকম ফসিল ফুয়েল বার্ন করে যে ইলেকট্রিসিটি প্রোডিউস করা হয় সেগুলো তো ইকো ফ্রেন্ডলি না। তো তার জন্য যে ইলেকট্রিক কার বা বিভিন্ন যে ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক বাইক যেগুলো ইউজ করা হয় সেখানে যে ফুয়েল সেল ইউজ করা হয়, সেখানে কেমিক্যাল এনার্জি যা প্রোডিউস কনভার্ট করে সেখানে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি। দেন সেটা ইকো ফ্রেন্ডলি। তারপর অনেক আবার ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে মানে ইলেকট্রিসিটি ইউজ করেও আমরা বিভিন্ন মেটাল বা বিভিন্ন সল্ট বা বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন আমরা যে ডিজায়ার্ড প্রোডাক্ট আমরা সেটা প্রোডিউস করতে পারি। ওকে? তো তার জন্য ইলেকট্রোকেমিস্ট্রি হচ্ছে একটা ভাস্ট টপিক। তো এটা হায়ার ক্লাসে যে অনেক ইম্পোর্টেন্স আছে। ১ম থেকে বেসিকস অফ ইলেকট্রোকেমিস্ট্রি জানা খুব ইম্পোর্টেন্ট। ওকে? তো আজকে আমরা জাস্ট বেসিক্যালি ইলেকট্রোকেমিস্ট্রির যে বেসিকস মানে ইলেকট্রোকেমিক্যাল সেল বলতে আমরা কি বুঝি? তারপর ইলেকট্রোকেমিক্যাল সেলকে আমরা ভাগ করতে পারি বা আ গ্যালভ্যানিক সেল, ইলেক্ট্রোলাইটিক সেল এগুলো নিয়ে আমরা বেসিক্যালি ডিসকাস করব। তো এইগুলো আমাদের বেসিক্স যদি ঠিকঠাক হয়ে যায় ইলেকট্রোকেমিস্ট্রি তো নেক্সট ফেজে আমরা যেগুলো ডিরাইভ করব বা যে ইকুয়েশন গুলো আমরা ডিরাইভ করব সেগুলো অনেক ইজি হয়ে যাবে। ওকে। সো ফার্স্ট ডিসকাস করব আমরা ইলেকট্রোলাইটিক সেল। ওকে, ওকে। তো ইলেকট্রোলাইটিক সেলকে আমরা ২ ভাগে একটা হচ্ছে গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। এটা ইলেকট্রোকেমিক্যাল সেল হবে। ওকে। তো ইলেকট্রোকেমিক্যাল সেলকে আমরা ২ ভাগে ভাগ করি। একটা হচ্ছে গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। তো ফার্স্ট ওয়ান ইস গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল বলা হয় একে। দেন সেকেন্ড ওয়ান ইস কি? সেকেন্ড ওয়ান হচ্ছে ইলেকট্রোলাইটিক। ওকে। তো গ্যালভানিক সেল আমরা জাস্ট ক্লাস 10 এও পড়েছি যে গ্যালভানিক সেলের খুব আমাদের পরিচিত এক্সাম্পল আমরা জানি যে জিঙ্কের সাথে যে CO2 এর যে রিঅ্যাকশন, তো সেটা আমরা ওই ড্যানিয়েল সেলের মধ্যে আমরা জাস্ট ডিটেইলস এ পড়েছিলাম। তো সেই ব্যাপারটা যদি আমরা দেখি, তো সেই রিঅ্যাকশনটা কি ছিল যে জিঙ্ক সলিড সাথে কি হচ্ছে কপার সালফেট বা CO2 এর রিঅ্যাকশন। CO2 টা আছে অ্যাকুয়াস মিডিয়াম। ওকে? তো
তো সেখান থেকে জিঙ্কটা অক্সিডাইজড হয়ে Zn2+ প্রডিউস করছে, এটা অ্যাকুয়াস মিডিয়ামে। প্লাস দেন যে কপার যে সল্টটা Cu2+ যেটা আছে, সেটা রিডিউসড হয়ে কপার মেটালের সলিড। ওকে? তো এটা হচ্ছে বেসিক্যালি একটা ড্যানিয়েল সেলের এক্সাম্পল। তো এটার যে মেইন পেজ, সেটা কি ছিল যে আমরা প্রথমে দুটো বিকার, তো আমরা যদি জাস্ট ড্র করি। ওকে, তো দুটো বিকার নিয়েছি। তো দুটো ফার্স্ট বিকারের মধ্যে ধরা যাক প্রথমে আমরা জিঙ্ক ইলেকট্রোড নিয়েছি। ওকে? এবং সেকেন্ড বিকারের মধ্যে আমরা কপার ইলেকট্রোড নিই। ওকে? নাও এই দুটো ইলেকট্রোড এবং যে ইলেক্ট্রোলাইটিক, মানে এই দুটো ইলেকট্রনকে আমরা ডিসলভ করেছি ইলেক্ট্রোলাইটিক সলিউশনে। ওকে? তো জিঙ্ক ইলেকট্রোড মানে কি? এটা একটা জাস্ট বেসিক্যালি জিঙ্ক মেটালের একটা আ দণ্ড বলা যেতে পারে। ওকে? সেটাকে আমরা ইলেকট্রোড হিসাবে ইউজ করছি। তো জিঙ্ক ইলেকট্রোডটাকে আমরা ডিসলভ করেছি। ডিসলভ নয়, আমরা জাস্ট ওটাকে রেখেছি কোনো একটা ইলেক্ট্রোলাইটিক সলিউশনের মধ্যে। এবং ইলেক্ট্রোলাইটিক সলিউশনটা কি? এটা হচ্ছে ZnSO4। এটা হচ্ছে জিঙ্ক সালফেটের ইলেক্ট্রোলাইটিক সলিউশন। আর ডান দিকে আমরা জাস্ট কপার ইলেকট্রোড ইউজ করেছি এবং কপার ইলেকট্রোডকে আমরা কোনো একটা ইলেক্ট্রোলাইটিক সলিউশনের মধ্যে ডিসলভ করতে হবে। সরি, সেটাকে রাখতে হবে। তো সেটা আমরা ইউজ করেছি কপার সালফেট। ওকে? তো এটা হচ্ছে কপার ইলেকট্রোড, এটা হচ্ছে জিঙ্ক ইলেকট্রোড। ওকে? নাও এই দুটো ইলেকট্রোডকে এরপর আমরা কানেক্ট করেছি কোনো একটা ভোল্টামিটার ইউজ করে এবং সেখানে সুইচ আছে। ওকে? তো এইটাকে আমরা কানেক্ট করেছি একটা ভোল্টামিটার, মাঝখানে একটা ভোল্টামিটার ইউজ করে। ওকে? এবং তো এই দুটো ইলেকট্রোডকে আমরা জাস্ট কানেক্ট করলাম আ একটা সার্কিটের মাধ্যমে। তো এই সার্কিটটাকে তো আমাকে কমপ্লিট লেফট টু রাইট একটা সার্কিট আমরা ক্রিয়েট করেছি। বাট সেটা এখনো ক্লোজড সার্কিট হয়নি। তাই তো? এই সার্কিটটাকে কমপ্লিট করার জন্য আমরা এই দুটো ইলেক্ট্রোলাইটের মধ্যে আমরা সল্ট ব্রিজ ইউজ করি। ওকে? সল্ট ব্রিজ ওটা এক ধরনের মেটেরিয়াল যেটাকে আগার-আগার আমরা ইউজ করি। তো সল্ট ব্রিজের মাধ্যমে আমরা এই যে দুটো ইলেক্ট্রোলাইটিক বা দুটো আলাদা, আলাদা বিকারের মাধ্যমে আমরা কানেকশন ক্রিয়েট করে সার্কিটটাকে আমরা ক্লোজ করি। ওকে? তো এটা হচ্ছে সল্ট ব্রিজ। ওকে? তো বেসিক্যালি আমাদের কনস্ট্রাক্টটা কি? যে ড্যানিয়েল সেল এটার যে রিঅ্যাকশনটা হচ্ছে Zn এর সাথে কপার Cu2+ এর রিঅ্যাকশন হচ্ছে। দেন জিঙ্কটা অক্সিডাইজড হয়ে Zn2+ এ পরিণত হচ্ছে এবং Cu2+ টা রিডিউসড হয়ে কপারে পরিণত হচ্ছে। ওকে? এই যে ড্যানিয়েল সেলের যে কনস্ট্রাকশন সেটা হচ্ছে লেফট সাইডে আমরা জাস্ট একটা বেকার নিয়েছি। ওই বেকারের মধ্যে আমরা জিঙ্ক ইলেকট্রোড ইউজ করেছি এবং জিঙ্ক ইলেকট্রোডটাকে আমরা যে ইলেক্ট্রোলাইটিক সলিউশন ইউজ করেছি সেটা হচ্ছে ZnSO। ডান দিকেও আমরা ওরকম একটা বিকার নিয়েছি যেখানে আমরা কপার ইলেকট্রোড ইউজ করেছি। কপার ইলেকট্রোডটাকে আমরা রেখেছি কোথায়? কোনো একটা ইলেক্ট্রোলাইটিক সলিউশন এ যেটা হচ্ছে কপার সালফেট। ওকে? দেন দুটো আমরা একটা ওয়্যার দিয়ে বা তার দিয়ে আমরা কানেক্ট করেছি ভোল্টামিটারের মাধ্যমে। ওকে? দেন সার্কিটটা এখন তো ক্লোজড হয়নি। এখন লেফট টু রাইট আমরা কানেক্ট করলাম। এরপর সার্কিটটাকে ক্লোজড করার জন্য আমরা দুটো ইলেক্ট্রোলাইটিক সলিউশন এর মধ্যে আমরা একটা সল্ট ব্রিজ ইউজ করি। যার মধ্যে কি আয়ন চলাচল করতে পারে। আয়ন চলাচল করলে কি হবে? লেফট টু রাইট দুটো বিকারের মধ্যে বা দুটো ইলেক্ট্রোলাইটিক সলিউশন আয়ন তাহলে সার্কিটটা কমপ্লিট হবে। আয়নও তো ইলেকট্রন। তো বেসিক্যালি ইলেকট্রন যদি পাস করতে পারে একটা ক্লোজড সার্কিটের মাধ্যমে তখন সার্কিটটা ক্লোজড হবে। ওকে? তো এটা বেসিক্যালি ড্যানিয়েল সেল তার এক্সাম্পল। ড্যানিয়েল সেলের এক্সাম্পল। তো এইখানে এরপর কি হবে? এরপর আমরা ধরা যাক এখন এই সিচুয়েশন এ, এই কনস্ট্রাকশন এ আমরা বাইরে থেকে কোনো ইলেকট্রিসিটি আমরা প্রয়োগ করছি। ওকে? তো বাইরে থেকে আমরা যদি কোনো ইলেকট্রিসিটি আ যদি প্রয়োগ না করি তাহলে এই যে লেফট সাইড এ, এই লেফট সাইড এর যে বিকার মানে যেখানে Zn ইলেকট্রোড আছে, ZnSO4 ইলেক্ট্রোলাইটিক সলিউশন এর মধ্যে সেখানে কি হচ্ছে? মানে বাইরে থেকে কোনো আমি ইলেকট্রিসিটি প্রয়োগ করছি না। তাহলে কি হবে? এই জিঙ্ক যে ইলেকট্রোড, তো জিঙ্ক ইলেকট্রোড থেকে সলিউশন এর মধ্যে Zn2+ আসবে। মানে কি জিঙ্ক ইলেকট্রোড, সেখানে কি জিঙ্ক ইলেকট্রোড মানে সেটা জিঙ্কের জাস্ট দণ্ড। সেখানে শুধুমাত্র জিঙ্ক আছে। তো জিঙ্ক মেটাল কি করবে? ওই দণ্ড থেকে ইলেকট্রন নিয়ে Zn2+ হিসাবে সলিউশন এ চলে আসবে। ওকে? মানে ইলেকট্রন ত্যাগ করে। তো বেসিক্যালি লেফট সাইড এর যে বিকার, তো লেফট সাইড এর বিকারে কি হচ্ছে? সেখানে একটা জিঙ্ক ইলেকট্রোড আছে। তো লেফট সাইড এর বিকারে জিঙ্ক ইলেকট্রোড আছে। তো জিঙ্ক ইলেকট্রোড থেকে জিঙ্ক মেটাল আছে, তাই তো? জিঙ্ক মেটাল ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ইমিট করে সেটা Zn2+ এর ইলেকট্রন সে যদি ইমিট করে মানে দুটো ইলেকট্রন যদি জিঙ্ক মেটাল ত্যাগ করে তাহলে Zn2+ এ পরিণত হবে। এই Zn2+ তারপর
ZnSO4 সলিউশনের সাথে মিশে যাবে। মানে ইলেক্ট্রোলাইটিক যে সলিউশন তার সাথে মিশে যাবে। তো লেফট সাইডের বিকার এই পরিস্থিতিতে আমরা বাকি প্রয়োগ ওকে। শুধুমাত্র জাস্ট দুটো বিকারকে আমরা জাস্ট কানেক্ট করেছি। সার্কিটটাকে ক্লোজড করেছি। তো এই পরিস্থিতিতে ওই যে জিঙ্ক ইলেকট্রোড বা জিঙ্ক দণ্ড যেখানে আছে সেখান থেকে জিঙ্ক মেটাল দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ হিসাবে সলিউশনে চলে আসছে। তো এই পরিস্থিতিতে ওই যে জিঙ্কের যে ইলেকট্রন সেটা কি হচ্ছে? সেটা আস্তে, আস্তে ক্ষয় হতে শুরু করছে। কারণ সেখান থেকে তো জিঙ্ক Zn2+ হিসেবে সলিউশনে চলে আসছে। তো জিঙ্কের ইলেকট্রনটা ধীরে, ধীরে ক্ষয় করতে শুরু করবে এবং সেটা ইলেকট্রন রিচড হয়ে যাবে। কারণ কি জিঙ্ক মেটাল ইলেকট্রন ত্যাগ করছে দিয়ে Zn2+ হিসেবে সলিউশনে চলে আসছে। তো ওই যে এক্সট্রা দুটো করে ইলেকট্রন যে ত্যাগ করছে সেটা কি ওই ইলেকট্রোডের মধ্যে থাকছে। তো ওই ইলেকট্রোডটা কি হচ্ছে ইলেকট্রন রিচড হয়ে যাচ্ছে। ওকে? তো এটা বেসিক্যালি আমরা লেফট সাইডের টা দেখলাম। এখন রাইট সাইডে কি ঘটছে? তো রাইট সাইডে কি আছে কপার ইলেকট্রোড। তো এখন কপার ইলেকট্রোড কি করবে? মানে ওই যে আমরা ইলেক্ট্রোলাইট সলিউশন এ আমরা কি ইউজ করছি? কপার সালফেট CuSO4 তো ওই ইলেক্ট্রোলাইট সলিউশন থেকে Cu2+ ওই ইলেকট্রোডের কাছে যেয়ে দুটো ইলেকট্রন সে ওই কপার ইলেকট্রোড থেকে নিয়ে কপার হিসাবে ওখানে ইলেকট্রোডে জমা হয়ে যাবে। ওকে? তো সলিউশনে যে Cu2+ টা আছে সেটা ইলেকট্রোডের কাছে যেয়ে মানে ওই কপার দন্ডের কাছে যেয়ে দুটো ইলেকট্রন সে নিবে। ওই কপার ইলেকট্রোড থেকে সে দুটো ইলেকট্রন গ্রহণ করবে। দেন কপার মেটাল হিসাবে ওই ইলেকট্রোডের মধ্যে সে ডিপোজিট হয়ে যাবে। ওকে? তো এখন কি হচ্ছে? এখন Cu2+ যেহেতু ওই কপার দন্ডের কাছে যেয়ে কপার দন্ড থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে। তার ফলে কি ওই যে ইলেকট্রোডটা মানে কপার সেখানে কপার ডিপোজিট করছে। তারপরে ওই কপার ইলেকট্রন শুরু করবে। কারণ সেখানে তো কপার ডিপোজিট হচ্ছে ধীরে, ধীরে। এবং যেহেতু কপার Cu2+ ওই ইলেকট্রোড থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার মেটালে পরিণত হচ্ছে। তার ফলে ওই ইলেকট্রোড কি হবে? পজিটিভলি চার্জড হয়ে যাবে, পজিটিভলি রিচড হয়ে যাবে। কারণ কি সেখান থেকে তো ইলেকট্রন কপার 2+ দণ্ড থেকে ইলেকট্রন নিয়ে কপার হিসাবে ডিপোজিট হচ্ছে। তার ফলে ওই দণ্ডটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, ইলেকট্রোডটা। তো এটা এটা কি হয়ে যাবে? ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ওকে? তো কি হলো? দুটো জিনিস ঘটলো। তো এই কনস্ট্রাকশন এ ড্যানিয়েল সেলের কনস্ট্রাকশন এ লেফট সাইডে কি হলো? লেফট সাইডে ইলেকট্রন রিচড হয়ে আছে এবং রাইট সাইডে কি হয়ে আছে? রাইট সাইডে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে আছে। ওকে? তো তার ফলে কি হচ্ছে? আমরা তো এটাকে ক্লোজড সার্কিট করেছি। মানে এটাকে তো আমরা তার দিয়ে কানেক্ট করেছি। মানে দুটো ইলেকট্রোডকে আমরা তো একটা তার দিয়ে বা সার্কিট ক্লোজ করেছি। তার ফলে লেফট সাইডে ইলেকট্রন বেশি হয়ে আছে, রাইট সাইডে ইলেকট্রন কম হয়ে আছে ইলেকট্রোডে। তার ফলে কি হবে? ইলেকট্রন ওই লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত তার দিয়ে কি চলে আসবে। কারণ কি বেশি থেকে যেখানে বেশি আছে এবং যেখানে ইলেকট্রন কম আছে তো ইলেকট্রন কি চাইবে? যেহেতু আমরা তার দিয়ে ওটাকে ক্লোজড করে দিয়েছি, কানেক্ট করে দিয়েছি দুটো ইলেকট্রোডকে। তো যে ইলেকট্রোডে ইলেকট্রন বেশি আছে সেখান থেকে অন্য যে ইলেকট্রোডে যেখানে ইলেকট্রন কম আছে সেদিকে ইলেকট্রন ফ্লো করতে শুরু করবে। তো এইদিকে বেসিক্যালি ইলেকট্রন ফ্লো হচ্ছে। ওকে? তো এটাকে যদি আমরা ডিফারেন্ট কালার এই তো লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে। মানে জিঙ্ক ইলেকট্রোড থেকে কপার ইলেকট্রোডের দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে। তো এটা হচ্ছে ইলেকট্রন ফ্লো। ওকে? তো ইলেকট্রন যেই দিকে ফ্লো হয়, কারেন্ট মানে কি আমরা কারেন্ট তার অপোজিট দিকে ফ্লো হচ্ছে। তাই তো? ইলেকট্রন যদি লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে ফ্লো হয়, তাহলে কারেন্ট ফ্লো হবে রাইট সাইড থেকে লেফট এর দিকে। মানে অপোজিট ডাইরেকশন এ। তো এইদিকে বেসিক্যালি কারেন্ট ফ্লো হচ্ছে। কপার ইলেকট্রোড থেকে জিঙ্ক ইলেকট্রোডের দিকে। ওকে? তো তো আমরা কোনো এক্সটার্নাল কোনো ইলেকট্রিসিটি আমরা এখানে ইউজ করিনি। শুধুমাত্র ড্যানিয়েল সেলকে কনস্ট্রাক্টর করে মানে লেফট সাইডে জিঙ্ক ইলেকট্রোড ইন ZnSO4 সলিউশন, রাইট সাইডে Cu ইলেকট্রোড ইন CuSO4 সলিউশন। এইভাবে দুটো বিকারকে রেখে দুটো ইলেকট্রোডকে আমরা তার দিয়ে আমরা কানেক্ট করেছি এবং দুটো ইলেক্ট্রোলাইটিক সলিউশনকে আমরা সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করেছি। এভাবে সার্কিটটা ক্লোজড হয়ে গেছে। তো এই অবস্থায় রাখলে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক ইলেকট্রোড থেকে Zn মেটাল Zn2+ হিসাবে সলিউশন এ চলে আসছে। তার ফলে জিঙ্ক ইলেকট্রোডটা ইলেকট্রন রিচড হয়ে আছে এবং কপার ইলেকট্রোডে যেয়ে সলিউশন থেকে Cu2+ ওখানে ইলেকট্রন নিয়ে কপার মেটাল হিসাবে ডিপোজিট হয়ে যাচ্ছে। তার ফলে ওটা পজিটিভলি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে আছে। মানে পজিটিভলি চার্জ। তার ফলে ইলেকট্রন জিঙ্ক ইলেকট্রোড থেকে কপার ইলেকট্রোড এর দিকে যাচ্ছে। তার ফলে কারেন্ট কপার ইলেকট্রোড থেকে জিঙ্ক ইলেকট্রোড এর দিকে আসছে অপোজিট ডাইরেকশন।
তারপর না করে এই যে রিডাকশন অক্সিডেশন রিঅ্যাকশন আমরা ইউজ করি। এই যে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে Zn এবং কপার 2+ এর মধ্যে। সেই জিনিসটাকে আমরা ইউজ করে আমরা ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারলাম। তাই তো? তো এটা বেসিক্যালি জাস্ট ইলেক্ট্রোকেমিস্ট্রি। মানে জাস্ট আমরা কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন ইউজ করে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে তাকে কনভার্ট করলাম। মানে ইলেকট্রিসিটি প্রোডিউস করলাম। ওকে? তো এটা জাস্ট এক্সট্রাঅর্ডিনারি। মানে জাস্ট Zn এবং কপার 2+ এর মধ্যে রিঅ্যাকশন হচ্ছে। সেখান থেকে Zn2+ এবং কপার মেটাল পরিণত হয়েছে। এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন। রেডক্স বলি। তো রেডক্স রিঅ্যাকশন মানে হচ্ছে রিডাকশন এবং অক্সিডেশন রিঅ্যাকশন। ওকে? কেন? কারণ একটা বিকারে রিডাকশন রিঅ্যাকশন হচ্ছে, আরেকটা বিকারে অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে। কোন বিকারে কি রিঅ্যাকশনটা রিডাকশন রিঅ্যাকশন মানে কি? রিডাকশন মানে বিজারণ। মানে আয়ন সে আ ইলেকট্রন সে জাস্ট গ্রহণ করে মানে তার ইলেকট্রন গ্রহণ করছে। সেটা হচ্ছে বিজারণ বা রিডাকশন রিঅ্যাকশন। মানে এখানে কি হচ্ছে? Cu2+ টা দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার মেটালে পরিণত হচ্ছে। ওকে? তো এটা হচ্ছে রিডাকশন রিঅ্যাকশন। মানে এখানে এই যে অক্সিডেশন নাম্বার এই বাঁদিকে অক্সিজেনের নাম্বার কত? অক্সিডেশন নাম্বার কত? 2+। সেখান থেকে দুটো ইলেকট্রন সে গ্রহণ করছে। দিয়ে কপারে মেটালে পরিণত হচ্ছে। কপার মেটালের অক্সিডেশন নাম্বার কত? 0। এই 2+ থেকে 0 হচ্ছে। মানে তার অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করছে। তার জন্য এটা রিডাকশন রিঅ্যাকশন। ওকে? নাও লেফট সাইডের যে ইলেকট্রোডের যে রিঅ্যাকশনটা হচ্ছে, লেফট সাইডের বিকারের যে রিঅ্যাকশনটা Zn2+ জিঙ্ক মেটাল সে দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ এ পরিণত হচ্ছে। তাহলে ১ম এ জিঙ্কের অক্সিডেশন নাম্বার ছিল 0, সেটা থেকে সে দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ এ পরিণত হচ্ছে। তার ফলে কি 0 থেকে 2+ হচ্ছে তার অক্সিডেশন নাম্বার জিঙ্কের। তো এখানে অক্সিডেশন নাম্বারের কি ইনক্রিজ হচ্ছে 0 থেকে 2+। ওকে? তার জন্য এটা হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন বা জারণ বিক্রিয়া। মানে যদি মেটেরিয়াল বা কোন মেটালের যদি অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করে, মানে যেমন 0 থেকে 2+ এটা ইনক্রিজ হচ্ছে সেটা অক্সিডেশন রিঅ্যাকশন। আর যদি অক্সিডেশন নাম্বারে ডিক্রিজ হয় যেমন 2+ থেকে 0 সেটা হচ্ছে রিডাকশন রিঅ্যাকশন। ওকে? তো এই দুটো রিঅ্যাকশনকে আমরা একসাথে বলি রেডক্স রিঅ্যাকশন। মানে রিডাকশন অক্সিডেশন রিঅ্যাকশন। ওকে? তো এটা তো এই ড্যানিয়েল সেলের লেফট সাইডে কি হচ্ছে? অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে। আর রাইট সাইডে কি হচ্ছে? রাইট সাইডে রিডাকশন রিঅ্যাকশন। ওকে? এরপর এখানে আমরা কোনো এক্সটার্নাল ইলেকট্রিসিটি আমরা ইউজ করিনি। তো এরপর ধরা যাক আমি বাইরে থেকে এক্সটার্নাল ইলেকট্রিসিটি আমি ইউজ করছি। আমি বাইরে থেকে ইলেকট্রিসিটি দিচ্ছি এই ড্যানিয়েল সেলটাতে। আমরা যে সেলটা কনস্ট্রাক্ট করেছিলাম, সেই সেলটাতে আমি বাইরে থেকে ইলেকট্রিসিটি প্রয়োগ করছি। তো ধরা যাক এই যে ধরা যাক নয়, তো এই যে ড্যানিয়েল সেল, এই ড্যানিয়েল Zn এবং কপার 2+ এর মধ্যে ড্যানিয়েল সেল, এই ড্যানিয়েল সেলের মধ্যে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়ালটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল কি জিনিস এগুলো আমরা ডিসকাস করব একটু পরেই। জাস্ট এটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। ওকে? সরি 1.1 ভোল্ট। তো এরপর আমি বাইরে থেকে ইলেকট্রিসিটি প্রয়োগ করছি। তো ধীরে ধীরে আমি ইলেকট্রিসিটি প্রয়োগ করছি যতক্ষণ পর্যন্ত এই বাইরের যে এক্সটার্নাল ইলেকট্রিসিটি সেটা যদি 1.1 হবে, ততক্ষণ পর্যন্ত এই রিঅ্যাকশনটা চলতে থাকবে। মানে জিঙ্ক Zn2+ এ পরিণত হচ্ছে। ওইদিকে কপার 2+ কপারে পরিণত হচ্ছে। দেন জিঙ্ক ইলেকট্রোড থেকে কপার ইলেকট্রোড পর্যন্ত ইলেকট্রন আ যাচ্ছে এবং অপোজিট ডাইরেকশন এ কারেন্ট ফ্লো হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এক্সটার্নাল ইলেকট্রিসিটিটা এই 1.1 ভোল্ট ততক্ষণ পর্যন্ত এই কেমিক্যাল রিঅ্যাকশনটা চলতে থাকবে। আমি কারেন্ট জেনারেট করতে পারব। বাট যখন এক্সটার্নাল ইলেকট্রিসিটিটা এই যে কারেন্ট ফ্লো হচ্ছে যেটা এই 1.1 ভোল্টের সাথে যখন ইকুয়াল তখন কি মানে কারেন্ট ফ্লো মানে ইলেকট্রন ফ্লো হচ্ছে এইদিকে। আমি এক্সটার্নাল ইলেকট্রিসিটি প্রয়োগ করে আমি অপোজিট ডাইরেকশন এ ইলেকট্রন ফ্লো করাচ্ছি। মানে এই যে একদিক থেকে ইলেকট্রন ফ্লো হচ্ছিল, ওদিক থেকে আমি জোর করে ইলেকট্রন প্রয়োগ করাচ্ছি। এই দুটো যখন ফোর্স যখন সেম তখন ওই কেমিক্যাল রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যায়। মানে আমি বাইরে থেকে জোর করে ইলেকট্রিসিটি প্রয়োগ করিয়ে আমি ওই কেমিক্যাল রিঅ্যাকশনটাকে বন্ধ করে দিলাম। ওকে? তো সেটা কখন হবে? সেটা ইকুইলিব্রিয়াম এ পৌঁছে যাবে তখন। মানে আমি যখন বাইরের এক্সটার্নাল ইলেকট্রিসিটিটা যখন ওই সেলের যে পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, ইলেকট্রোড পোটেনশিয়াল সেটার সাথে যখন ইকুয়াল হয়ে যাবে, তখন কেমিক্যাল রিঅ্যাকশন আর ঘটবে না।
স্বভাবত কেন ঘটবে না কেন? কারণ বাইরে থেকে আমি ইলেকট্রন প্রয়োগ করে সেই রিঅ্যাকশনটাকে বন্ধ করে দিই। তখন ওটা ইকুইলিব্রিয়াম এ পৌঁছে যাবে এবং কোনো কারেন্ট ফ্লো হবে না। ওকে? তো যখন আ এক্সটার্নাল ইলেকট্রিসিটিটা মানে E এক্সটার্নালটা যখন এই 1.1 ভোল্টের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন সেটা ইকুইলিব্রিয়াম ওকে? ইকুইলিব্রিয়াম কন্ডিশন এ পৌঁছে যাচ্ছে এবং তখন নো কারেন্ট ফ্লো। তখন কোনো কারেন্ট ফ্লো হবে না। ওকে? এখন উম এখন এই অবস্থায় আমি যদি এক্সটার্নাল ইলেকট্রিসিটিটা যদি সেলের যে পোটেনশিয়াল 1.1 ভোল্টের থেকে আমি যদি বেশি করে দিই, আর আমি অপোজিট ডাইরেকশন এ আমি জোর করে বেশি ইলেকট্রন প্রয়োগ করছি কম্পেয়ার টু যে ইলেকট্রন যেদিকে প্রবাহ হচ্ছিল তার থেকে। ওকে? তার ফলে কি হবে? তার ফলে আমি অপোজিট রিঅ্যাকশন টা ঘটবে। ওকে? তো যখন এই এক্সটার্নাল পোটেনশিয়ালটা E এক্সটার্নালটা যখন এই 1.1 ভোল্টের থেকে বেশি হয়ে যাচ্ছে, যখন আমি বেশি প্রয়োগ করছি, তখন কি হবে? তখন অপোজিট রিঅ্যাকশন টা ঘটবে। ওকে? অপোজিট রিঅ্যাকশন টা ঘটবে। অপোজিট রিঅ্যাকশন মানে কি? লেফট সাইডে যেটা অক্সিডেশন রিঅ্যাকশন ঘটছিল, এখন লেফট সাইডে রিঅ্যাকশন ঘটবে এবং রাইট সাইডে যেখানে রিডাকশন রিঅ্যাকশন ঘটছিল, সেটা এখন অক্সিডেশন রিঅ্যাকশন ঘটবে। ওকে? তার ফলে কি হবে? ইলেকট্রন ফ্লো হবে। আগে ইলেকট্রন ফ্লো হচ্ছিল জিঙ্ক থেকে কপারের দিকে, তাই তো? জিঙ্ক ইলেকট্রোড থেকে কপার ইলেকট্রোডের দিকে। এখন ইলেকট্রন ফ্লো হবে কপার ইলেকট্রোড থেকে জিঙ্ক ইলেকট্রোডের দিকে। অপোজিট রিঅ্যাকশনটা। ওকে? তো এই যে আমি বাইরে থেকে ইলেকট্রিসিটি প্রয়োগ করে আমি যে অপোজিট রিঅ্যাকশনটা ঘটাচ্ছি, তো এই যে ইলেকট্রিক্যাল এনার্জি ইউস করে আমি কেমিক্যাল রিঅ্যাকশন ঘটাচ্ছি। ওকে? আমরা যেটা 2nd এক্সাম্পল আমরা যখন ডিসকাস করছিলাম। তো নরমাল যে ড্যানিয়েল সেল সেটা কি? সেটা হচ্ছে নরমাল কেমিক্যাল রিঅ্যাকশন কে আমি ইউস করে মানে তার যে গিভস এনার্জি সেটাকে আমি ইউস করে আমি ইলেকট্রিক্যাল এনার্জি তে কনভার্ট করছি। আর এই যে আমি বাইরে থেকে এক্সটার্নাল ইলেকট্রিসিটি প্রয়োগ করে আমি যে অপোজিট রিঅ্যাকশন টা ঘটাচ্ছি, সেটাকে আমি ইলেকট্রিক্যাল এনার্জি ইউস করে আমি অপোজিট কেমিক্যাল রিঅ্যাকশন টাকে ঘটাচ্ছি। ওকে? তো এই ব্যাপারটাকে আমরা বলব ইলেক্ট্রোলাইটিক সেল। ইলেক্ট্রোলাইটিক সেল কাকে বলে? ইলেক্ট্রোলাইটিক সেল হচ্ছে যেখানে আমি এক্সটার্নাল ইলেকট্রিসিটি আ প্রয়োগ করে আমি কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটাচ্ছি, সেই সেলগুলোকে আমরা বলব ইলেক্ট্রোলাইটিক সেল। আর গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল হচ্ছে যেখানে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন কে ইউস করে ইলেকট্রিসিটি পাচ্ছি, সেটা হচ্ছে গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল। ঠিক আছে? তো এই ক্লিয়ারলি মানে কি করে ইলেকট্রিসিটি আমি পাচ্ছি, কেন ইলেকট্রন ফ্লো হচ্ছে, কোন ইলেকট্রোডে কি ধরনের রিঅ্যাকশন হচ্ছে এবং সেটা কেন হচ্ছে। তো এগুলো জাস্ট ডিটেইলস আমরা জাস্ট বুঝতে পারলাম। ওকে। তো নেক্সট আমরা কিছু টার্মিনোলজি দেখব গ্যালভানিক সেল। ওকে। তো এই যে গ্যালভানিক সেল আমরা যেটা ড্র করেছিলাম ড্যানিয়েল সেল হচ্ছে একটা গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল। তো এই গ্যালভানিক সেলের কি হচ্ছে যে টোটাল যে কেমিক্যাল রিঅ্যাকশন টা ঘটছে, তো লেফট সাইডে একটা বিকার আছে এবং রাইট সাইডে একটা বিকার আছে। তো দুটো বিকারে দুটো রিঅ্যাকশন আলাদা রিঅ্যাকশন। তো লেফট সাইডের যে বিকার সেটাকে আমরা বলব সেটা হচ্ছে এক ধরনের হাফ সেল। এই যে দুটো আলাদা বিকার, সে দুটো আলাদা বিকারকে আমরা বলব দুটো আলাদা হাফ সেল। ওকে? তো লেফট সাইডের হাফ সেল মানে লেফট হাফ সেলে এক ধরনের রিঅ্যাকশন হচ্ছে, রাইট হাফ সেলে এক ধরনের রিঅ্যাকশন। ওকে? সেটাকে আমরা বলব যে হাফ সেল রিঅ্যাকশন। তো ড্যানিয়েল সেলের যে এক্সাম্পল সেটাই আমরা ইউস করছি। তো সেটা কি ছিল? জিঙ্ক সলিড তার সাথে Cu2+ aqueous দেন সেটা থেকে Zn2+ aqueous প্লাস কপার সলিডে এটা হচ্ছে টোটাল কেমিক্যাল রিঅ্যাকশন বা টোটাল সেল রিঅ্যাকশন। ওকে? বাট গ্যালভানিক সেলে এই যে টোটাল সেল রিঅ্যাকশন টা ঘটছে, এটা ঘটছে কিন্তু দুটো আলাদা বিকারে। তো এই যে দুটো সেপারেট বিকারে যে দুটো আলাদা রিঅ্যাকশন হচ্ছে, সেটাকে আমরা বলব হাফ সেল রিঅ্যাকশন। ওকে? তো মানে এই যে সেপারেট রিঅ্যাকশনটা যেটা হচ্ছে, তো সেপারেট রিঅ্যাকশনকে আমরা বলব হাফ সেল রিঅ্যাকশন। ওকে? তো তো দুটো বিকার আছে। লেফট সাইডে আমরা গ্যালভানিক সেল বা ড্যানিয়েল সেলের লেফট সাইডে কি অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছিল। মানে অক্সিডেশন রিঅ্যাকশন মানে কি অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হচ্ছিল মেটালের Zn থেকে Zn2+ এবং রাইট সাইডে রিডাকশন রিঅ্যাকশন হচ্ছিল। মানে অক্সিডেশন নাম্বারটা ডিক্রিজ হচ্ছিল। মানে Cu2+ থেকে Cu। ওকে? তো এই যে দুটো হাফ শেল রিঅ্যাকশন হচ্ছে, তো দুটো অক্সিডেশন হাফ শেল বা অক্সিডেশন হাফ রিঅ্যাকশন এবং রিডাকশন হাফ রিঅ্যাকশন। একটা হচ্ছে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। অক্সিডেশন হাফ রিঅ্যাকশনটা কোনটা? Zn
সলিড থেকে দুটো ইলেকট্রন সে ত্যাগ করে Zn2+ পরিণত হচ্ছিল। ওকে? এটা ছিল অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। ওকে? নাও রিডাকশন হাফ রিঅ্যাকশন কোনটা? রিডাকশন হাফ রিঅ্যাকশন হচ্ছে ডান দিকে। মানে Cu2+ এখন দুটো ইলেকট্রন গ্রহণ করে সে কপার মেটালে পরিণত হচ্ছিল। ওকে? এটা হচ্ছে রিডাকশন হাফ রিঅ্যাকশন। ওকে? নাও এই অক্সিডেশন হাফ রিঅ্যাকশন এবং রিডাকশন হাফ রিঅ্যাকশন মিলিয়ে এই টোটাল সেল রিঅ্যাকশনটা হচ্ছিল। ওকে? ওকে। তো এই দুটোকে বলা হয় রিডক্স কাপল। কারণ কি? কারণ রিডাকশন, অক্সিডেশন কাপল। ওকে? তো এইভাবে আমরা এটা তো একটা ড্যানিয়েল সেলের এক্সাম্পল, মানে জিঙ্কের সাথে কপার ফেমাস এক্সাম্পল। তো এইভাবে আমরা বিভিন্ন প্রকার মেটালকে মানে ইলেক্ট্রোলাইটিক সলিউশন এবং ইলেকট্রোডকে কম্বাইন করে আমরা বিভিন্ন প্রকারের গ্যালভানিক সেল আমরা প্রোডিউস করতে পারি। আমাদের সুবিধা মতো মানে আমরা বিভিন্ন কপারে সিলভার এড করলাম, বা কপারের সাথে Au এড কম্বাইন করলাম। তো এইভাবে বা Fe3+ এর সাথে Fe র সাথে আমরা অ্যালুমিনিয়াম কম্বাইন করলাম। তো এইভাবে নিজেদের ইচ্ছামত আমরা জাস্ট বিভিন্ন মেটাল ইলেকট্রোড এবং তার ইলেক্ট্রোলাইটিক সলিউশন আমরা কম্বাইন করে বিভিন্ন প্রকারের গ্যালভানিক সেল আমরা প্রোডিউস করতে পারি। আমাদের সুবিধা মতো আমরা যেরকম পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি চাইছি, আমাদের সেই মতো আমরা জাস্ট বিভিন্ন মেটাল ইলেকট্রোড এবং তার ইলেক্ট্রোলাইটিক সলিউশনকে কম্বাইন করে আমরা গ্যালভানিক সেল জাস্ট প্রোডিউস করতে পারব। ওকে? তো কিছু ক্ষেত্রে কি করে আমরা এই যে এই ড্যানিয়েল সেলে আমরা আলাদা বিকারকে যে দুটো আলাদা ইলেক্ট্রোলাইটিক সলিউশন ছিল। একটাতে তো আরেকটাতে হচ্ছে কপার সালফেট। দুটো ইলেক্ট্রোলাইটিক সলিউশনকে আমরা কানেক্ট করার জন্য আমরা সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করি। ওকে? সল্ট ব্রিজ হচ্ছে এক ধরনের ব্রিজ যেটা হচ্ছে কাঁচের জাস্ট আমরা আগার বা বিভিন্ন জেল ইউজ করা হয়। ওকে? ওই সার্কিটটাকে ক্লোজড করার জন্য। কিছু সেলে কি করা হয়, কিছু গ্যালভানিক সেলে দুটো ইলেকট্রোডকেই সেম ইলেক্ট্রোলাইটিক সলিউশন এর মধ্যে আমরা এড করতে পারি। ওকে? মানে সেম দুটো ইলেকট্রোডকে আমরা সেম ইলেক্ট্রোলাইটিক সলিউশন এর মধ্যে আমরা রাখতে পারি। সেক্ষেত্রে কি সার্কিটটা অলরেডি ক্লোজড হয়ে আছে। মানে একই ইলেক্ট্রোলাইটিক সলিউশন এর মধ্যে আমি দুটো ইলেকট্রোডকে রেখেছি। সেক্ষেত্রে সার্কিটটা অলওয়েজ ক্লোজড হয়ে আছে। সেক্ষেত্রে আমাকে আর ওই সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করার কোনো প্রয়োজন। ওকে? তো তারপর জাস্ট দেখব ইলেকট্রোড পোটেনশিয়াল। ওকে? তো ইলেকট্রোড পোটেনশিয়াল হচ্ছে মানে আ যখন আমরা এই দুটো ধরা যাক লেফট সাইডে কি হচ্ছে যে জিঙ্ক ইলেকট্রোড সেটা আমি ZnSO4 ইলেক্ট্রোলাইটের মধ্যে জাস্ট রেখেছি। তখন আ তখন কি হয়েছে জাস্ট ড্র করা যাক আরেকবার। তো এই বিকার আছে। বিকারের মধ্যে জিঙ্ক ইলেকট্রোডকে আমরা জাস্ট রেখেছিলাম। ইলেক্ট্রোলাইটিক সলিউশন এর মধ্যে এটা হচ্ছে ZnSO4, এটা হচ্ছে জিঙ্ক ইলেকট্রোড। ওকে? তো জিঙ্ক ইলেকট্রোডকে আমি এই ZnSO4 ইলেক্ট্রোলাইটিক সলিউশন এর মধ্যে আমরা রেখেছিলাম। তখন কি হচ্ছিল? তখন কি হচ্ছিল জিঙ্ক ইলেকট্রোড থেকে Zn মেটাল সে দুটো ইলেকট্রন ত্যাগ করে মানে ওই ইলেকট্রোডের মধ্যেই সে ইলেকট্রনকে ছেড়ে দিয়ে Zn2+ হিসাবে সলিউশন এ চলে আসছিল। ওকে? তো এটা কি হচ্ছিল যে জিঙ্ক মেটাল সলিড অবস্থায় সে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Zn2+ হিসাবে সলিউশন এ চলে আসছে। মানে অক্সিডাইজড হচ্ছে। মানে 0 থেকে 2+ এ অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হলো। মানে এটা অক্সিডেশন এর রিঅ্যাকশন। ঠিক আছে? তার ফলে কি হবে? ওই যে জিঙ্ক ইলেকট্রোডের ইলেকট্রনটা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে। কেন? কারণ ওই ইলেকট্রোড যেটা সেটা তো জিঙ্কের তৈরি, জিঙ্ক মেটালের। তো যেহেতু জিঙ্ক মেটাল ওই ইলেকট্রোড থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে সলিউশন এ চলে আসছে Zn2+ হিসাবে। তো ওই ইলেকট্রোডটা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে এবং ওই ইলেকট্রোডে ইলেকট্রনের পরিমাণ বাড়ছে। তার ফলে কি হবে? লোকালি একটা চার্জ সেপারেশন ঘটছে। ইলেক্ট্রোলাইটিক সলিউশনটা বেশি পজিটিভলি চার্জড হয়ে যাচ্ছে এবং ইলেকট্রোড যেটা জিঙ্ক দণ্ড যেটা সেটা ইলেকট্রনের পরিমাণ বেশি হওয়ার জন্য নেগেটিভলি চার্জড হয়ে যাচ্ছে। ওকে? তাই তো? মানে লোকালি একটা চার্জ সেপারেশন তৈরি হচ্ছে। তো এই চার্জ সেপারেশন এর ফলে কি হবে? একটা পোটেনশিয়াল জেনারেট হবে। লোকালি চার্জ সেপারেশন পজিটিভ নেগেটিভ চার্জ সেপারেশন ক্রিয়েট হয়। তাহলে একটা পোটেনশিয়াল ক্রিয়েট হবে। তো এই যে পোটেনশিয়ালটা সেলের যে পোটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে এটাকে আমরা বলব ইলেকট্রোড পোটেনশিয়াল। ওকে? তো লোকালি একটা চার্জ সেপারেশন হচ্ছে। কিভাবে? জিঙ্ক যে ইলেকট্রোড সেটা কি নেগেটিভলি হয়ে যাচ্ছে। কারণ কি সেখানে ইলেকট্রনের পরিমাণ বাড়ছে ওই জিঙ্ক মেটাল Zn2+ হিসেবে পরিণত হয়ে চলে আসছে। ততই ইলেকট্রনের পরিমাণ বাড়ছে। ইলেকট্রন সলিউশন ইলেক্ট্রোলাইটিক সলিউশন বা Zn SO4 সলিউশন যেটা
সেটা কি হচ্ছে? সেখানে পজিটিভলি চার্জের পরিমাণ বাড়ছে। কারণ কি? সেখানে Zn2+ হিসাবে তো চলে আসছে। তার ফলে পজিটিভ চার্জের পরিমাণ বাড়ছে। তো তার ফলে এই পজিটিভ নেগেটিভ একটা চার্জ সেপারেশন ক্রিয়েট হচ্ছে। এই চার্জ সেপারেশন ক্রিয়েট হওয়ার ফলে ইলেকট্রোড পোটেনশিয়াল এর জেনারেট হচ্ছে। ওকে? সিমিলারলি আমরা যে কপার সালফেটের ক্ষেত্রে ডান দিকে রাইট সাইডে যে সেল যেটা দেখেছিলাম, সেটা আমি ড্র করি। তো এটা ছিল কপার ইলেকট্রোড এবং এটা কপার সালফেট সলিউশন। ওকে? তো এখানে কি হয়েছিল? এখানে সলিউশন থেকে Cu2+, কপার 2+ ওই ইলেকট্রোডের কাছে যেয়ে সেখান থেকে ইলেকট্রোড থেকে ২ টো ইলেকট্রন গ্রহণ করে কপার মেটাল হিসাবে ওই ইলেকট্রোডে ডিপোজিট হয়ে যাচ্ছে। ওকে? তো এখানে কি হচ্ছিল যে আ Cu2+ যেটা কপার সালফেট সলিউশন এর মধ্যে ছিল, সেটা ইলেকট্রোডের কা ইলেকট্রোডের কাছে যেয়ে ২ টো ইলেকট্রন ওই ইলেকট্রোড থেকে নিয়ে সে কপার মেটাল হিসাবে ওই ইলেকট্রোডে ডিপোজিট হয়ে যাচ্ছে। ওকে? তো এখানে কি হলো? ১ম এ 2+ ছিল অক্সিডেশন নাম্বার কপারের, সেখান থেকে অক্সিডেশন নাম্বার 0 হলো। তো এটা হচ্ছে রিডাকশন রিঅ্যাকশন। ওকে? তো যেহেতু কপার 2+ ইলেকট্রোডে যেয়ে সেখান থেকে ইলেকট্রন নিয়ে কপার মেটালে, তার ফলে কি ইলেকট্রোড থেকে ইলেকট্রন চলে যাচ্ছে। তাই তো? তার মানে কি ইলেকট্রোডটা পজিটিভলি চার্জড হয়ে যাচ্ছে। তো এখানে যে কপার ইলেকট্রোড সেটা এখন পজিটিভলি চার্জড হয়ে গেছে। এবং কপার সালফেট যে ইলেক্ট্রোলাইটিক সলিউশন, সেটা কি হয়েছে? সেখান থেকে তো Cu2+ ইলেকট্রোডে যেয়ে কপার হিসাবে ডিপোজিট হয়ে যাচ্ছে। মানে এটা এখন নেগেটিভলি চার্জড হয়ে যাচ্ছে লোকালি। তো এটা একটা চার্জ সেপারেশন ঘটছে। ওই ইলেকট্রোডের কাছে লোকালি একটা চার্জ সেপারেশন ঘটছে। তো এই চার্জ সেপারেশন এর ফলে একটা ইলেকট্রোড পোটেনশিয়াল আমি পাবো। ওকে? তো এটাই হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল এর কনসেপ্ট। ইলেকট্রোড যখন কোনো ইলেকট্রোডকে তার ইলেক্ট্রোলাইটিক সলিউশন আমরা ডিপোজিট করি, তখন লোকালি একটা চার্জ সেপারেশন ঘটে। লোকালি কার? ওই ইলেকট্রোডের চারপাশে একটা চার্জ সেপারেশন ঘটে পজিটিভ নেগেটিভ। তো এই চার্জ সেপারেশন এর ফলে আমরা একটা পোটেনশিয়াল জেনারেট হয়, সেটাকে আমরা বলি ইলেকট্রোড পোটেনশিয়াল। ওকে? নাও এরপর ২ টো ইলেকট্রোডকে আমি যদি এরকম কানেক্ট করি তার দিয়ে, যেরকম আমরা ড্যানিয়েল সেলে কানেক্ট করেছিলাম, এবার কোন ইলেকট্রোডে ইলেকট্রনের পরিমাণ বেশি, সেই অনুযায়ী একদিক থেকে অপর দিকে ইলেকট্রন প্রবাহ হবে বা ইলেকট্রনের ফ্লো হবে এবং তার অপোজিট দিকে আমরা অপোজিট ডাইরেকশন এ আমি কারেন্ট ফ্লো দেখতে পাবো। ওকে? ওকে। তো এরপর আমরা জাস্ট দেখব ক্যাথোড এবং অ্যানোডের কনসেপ্ট। তো যে 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 হাফ সেলে মানে যে ইলেকট্রোডের মধ্যে রিডাকশন হচ্ছে, মানে যে হাফ রিডাকশন রিঅ্যাকশন ঘটছে সেটাকে আমরা বলি ক্যাথোড। ওকে? ক্যাথোডে রিডাকশন রিঅ্যাকশন ঘটে। মানে যে ইলেকট্রোডের মধ্যে রিডাকশন রিঅ্যাকশন ঘটছে সেটা হচ্ছে ক্যাথোড। আর অ্যানোড হচ্ছে যে ইলেকট্রোডের মধ্যে অক্সিডেশন রিঅ্যাকশন ঘটছে সেটাকে আমরা বলি অ্যানোড। ওকে? তো সবসময় ক্যাথোডে রিডাকশন রিঅ্যাকশন ঘটে এবং অ্যানোডে অক্সিডেশন রিঅ্যাকশন ঘটে। তো আমাদের ড্যানিয়েল সেলের মধ্যে ক্যাথোড কোনটা? যেখানে রিডাকশন রিঅ্যাকশন ঘটছে। তো রিডাকশন রিঅ্যাকশন কোথায় ঘটছে? কপার ইলেকট্রোড মানে Cu2+ থেকে Cu পরিণত হচ্ছে। সেটা হচ্ছে ক্যাথোড। এবং অ্যানোড যেখানে অক্সিডেশন রিঅ্যাকশন ঘটছে মানে জিঙ্ক থেকে Zn2+ সেটা হচ্ছে অ্যানোড। ওকে? তো এরপর টোটাল যে সেল মানে এই দুটো ইলেকট্রোডকে আমরা দেখব যে টোটাল যে সেল রিঅ্যাকশন, তার যে পোটেনশিয়ালটা আমি পাবো মানে আমি আমি দেখতে পেলাম একেকটা ইলেকট্রোডে লোকালি ইলেকট্রোড পোটেনশিয়াল আমি পাচ্ছি। লোকাল চার্জ সেপারেশন এর জন্য। তো ক্যাথোডে এক ধরনের ইলেকট্রোড পোটেনশিয়াল পাচ্ছি সেটা হচ্ছে ক্যাথোড পোটেনশিয়াল। অ্যানোডে এক ধরনের ইলেকট্রোড পোটেনশিয়াল পাবো সেটা হচ্ছে অ্যানোড পোটেনশিয়াল। এবং দুটো ইলেকট্রোডকে আমি যদি এরপর তার দিয়ে ওয়্যার দিয়ে কানেক্ট করি তাহলে টোটাল যে সেল রিঅ্যাকশন এর তার একটা পোটেনশিয়াল আমি পাবো। মানে ইলেকট্রন একদিক থেকে অপর দিকে ফ্লো হবে তারপরে কারেন্ট ফ্লো আমি দেখতে পাবো। তো সেই যে পোটেনশিয়ালটা টোটাল সেলের যে পোটেনশিয়াল সেটাকে আমরা বলি সেল ইলেক্ট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। সেটাকে আমরা বলি সেল পোটেনশিয়াল। সেল পোটেনশিয়ালটা হচ্ছে টোটাল সেল রিঅ্যাকশন এর জন্য। সেটাকে আমরা বলি আরেকটা নাম হচ্ছে ওকে? তো কোন একটা টোটাল সেল রিঅ্যাকশন এর ইলেক্ট্রোমোটিভ ফোর্স বা সেল ইএমএফ কে আমরা কি করে কম্পিউট করতে পারবো? সেটা আমরা জাস্ট কম্পিউট করি জাস্ট রাইট সাইড মাইনাস লেফট সাইড। মানে ক্যাথোড মাইনাস অ্যানোড। ক্যাথোড পোটেনশিয়াল মাইনাস অ্যানোড পোটেনশিয়াল। ওকে? তো ইলেকট্রোড পোটেনশিয়াল আমরা যেটা বলি ইলেকট্রোড পোটেনশিয়াল আরেকটা ইম্পোর্টেন্ট ব্যাপার। ইলেকট্রোড পোটেনশিয়াল কিন্তু সবসময় আমরা বলি রিডাকশন পোটেনশিয়াল। ওকে? এটা মানে কি?
যে কোনো একটা মেটাল সেটা রিডিউসড হতে যে পোটেনশিয়ালটা লাগছে, সেটাকে আমরা বলব সেই ইলেকট্রোডের ইলেকট্রোড পোটেনশিয়াল। মানে তার যে রিডাকশন পোটেনশিয়াল, রিডিউসড হতে যে পোটেনশিয়ালটা লাগছে, সেটা হচ্ছে তার ইলেকট্রোড পোটেনশিয়াল। মানে এটা হচ্ছে জাস্ট কনভেনশন। ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা জেনারেলি তার রিডাকশন পোটেনশিয়ালকে নিই। ওকে? মানে হচ্ছে এই যে আমাদের ড্যানিয়েল সেলের ক্ষেত্রে অ্যানোডে কি হচ্ছে? অক্সিডেশন হচ্ছে। তাই তো? মানে Zn2+ এ পরিণত হচ্ছে। তো সেটার জন্য আমি একটা পোটেনশিয়াল পাবো। সেটা কিন্তু অক্সিডেশন পোটেনশিয়াল। তো রিডাকশন পোটেনশিয়ালটা কি হবে? এই ভ্যালু বাট অপোজিট সাইন। তো যখন আমি ইলেকট্রোড পোটেনশিয়াল বলব, তখন আমরা তার রিডাকশন পোটেনশিয়ালকে নেবো, ভ্যালুটাকে নেবো উইথ সাইন, প্রপার সাইন। ওকে? অক্সিডেশন পোটেনশিয়ালকে নেব। তো এরপর আমি দেখব যে সেল পোটেনশিয়াল আমি কোনো একটা রিঅ্যাকশন যখন হবে, মানে জাস্ট কিভাবে আমরা টোটাল সেলকে আমরা কিভাবে লিখি? ১ম এ আমরা জাস্ট Zn মেটাল, ১ম এ আমরা অ্যানোডকে লিখব। লেফট সাইডে Zn মেটাল আছে, সেটা কিভাবে Zn মেটাল বা Zn ইলেকট্রোড সেটা কোথায় রাখা আছে? ZnSO4 সলিউশন এর মধ্যে, ইলেক্ট্রোলাইটিক সলিউশন এর মধ্যে। এরপর এই ইলেক্ট্রোলাইটিক সলিউশনটা সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করা আছে কপার সালফেট সলিউশন এর থেকে। কপার সালফেট ইলেক্ট্রোলাইটিক সলিউশন এর থেকে, যেটা অপর বিকারে আছে। এবং এই কপার সালফেট ইলেক্ট্রোলাইটিক সলিউশন এর মধ্যে কোন ইলেকট্রোড আছে? কপার ইলেকট্রোড। ওকে? তো এইভাবে টোটাল সেল রিঅ্যাকশনকে আমাদের লেখা হয়। এটা পপুলার কনভেনশন। ওকে? কি? ১ম এ আমরা লেফট সাইডে যে রিঅ্যাকশনটা হচ্ছে, মানে অ্যানোডে মানে অক্সিডেশন রিঅ্যাকশনটা হচ্ছে সেটা লিখব। তারপর রাইট সাইডে আমাদের যে রিডাকশন রিঅ্যাকশনটা হচ্ছে বা ক্যাথোড, যে অ্যানোডকে লেখা হচ্ছে কি? ১ম এ ইলেকট্রোড মানে Zn ইলেকট্রোড, জিঙ্ক ইলেকট্রোড, ও তার ইলেক্ট্রোলাইটিক সলিউশন ZnSO4 তাতে রাখা আছে। তার জন্য আমি সিঙ্গেল লাইন এখানে ইউজ করছি। তারপর এই ZnSO4 ইলেক্ট্রোলাইটিক সলিউশনকে সল্ট ব্রিজ, এটা হচ্ছে সল্ট ব্রিজের সাইন, যে ডবল লাইন। এই সল্ট ব্রিজের মাধ্যমে কপার সালফেট ইলেক্ট্রোলাইটিক সলিউশন থেকে আলাদা করা আছে। দেন এই কপার সালফেট ইলেক্ট্রোলাইটিক সলিউশনের মধ্যে কোন ইলেকট্রোড রাখা আছে? কপার। এইভাবে আমরা এই টোটাল সেল রিঅ্যাকশনকে লিখব। ১ম এ ক্যাথোড, এইটা হচ্ছে সরি, ১ম এ অ্যানোড, দেন এইটা হচ্ছে ক্যাথোড। এরপর ক্যাথোড এবং অ্যানোড একে অপরকে সল্ট ব্রিজের মাধ্যমে কানেক্ট করা। ওকে? এভাবে আমরা লিখি। তো এই যে টোটাল সেল রিঅ্যাকশন, তার সেল পোটেনশিয়ালটা কি হবে? ক্যাথোডে আমি একটা রিডাকশন পোটেনশিয়াল পাবো। অ্যানোডে অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে, তার আমি অক্সিডেশন পোটেনশিয়াল পাবো। কিন্তু আমরা যখন তার ইলেকট্রোড পোটেনশিয়ালকে লিখবো, তার রিডাকশন পোটেনশিয়াল এর ভ্যালু উইথ প্রপার সাইন কে আমরা নেব। ওকে? তো এই রিঅ্যাকশনের জন্য যে সেল পোটেনশিয়াল বা ইএমএফ, ওকে? সেল পোটেনশিয়াল মানে সেল, সেটা কি হবে? রাইট সাইড ক্যাথোড মাইনাস অ্যানোড। মানে রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস রিডাকশন পোটেনশিয়াল অফ অ্যানোড। এভাবে আমরা লিখব। ওকে? এটা খুব টোটাল সেল রিঅ্যাকশনের যে পোটেনশিয়াল, সেল পোটেনশিয়াল, তো এটা হচ্ছে এই যে সেল। সেলটা হচ্ছে সেল ইএমএফ, মানে টোটাল সেল রিঅ্যাকশনের ইলেক্ট্রোমোটিভ ফোর্স, সেল পোটেনশিয়াল এটা। ইসি রিডাকশন পোটেনশিয়াল ইন ক্যাথোড। ওকে? অ্যান্ড এটাও হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল ইন অ্যানোড। অ্যানোডে কিন্তু অক্সিডেশন পোটেনশিয়াল হচ্ছে। কিন্তু এইখানে এই ইকুয়েশনটাতে যখন আমি ইউজ করব, টা যেটা সেটা কিন্তু রিডাকশন পোটেনশিয়াল ইন অ্যানোড। ওকে? উইথ পজিটিভ সাইন কে আমরা নেব। তো ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল এবং অক্সিডেশন পোটেনশিয়াল এর ভ্যালু বা ম্যাগনিটিউড সেম হবে, কিন্তু সাইনটা অপোজিট। ওকে? তো এইভাবে আমি টোটাল সেল রিঅ্যাকশন কে আমি জাস্ট লিখতে পারি। ওকে? তো তো এই জাস্ট ব্যাপারটা, এগুলো জাস্ট মনে রাখা ইম্পোর্টেন্ট। মানে টোটাল সেল রিঅ্যাকশন কে আমরা কিভাবে লিখবো, তারপর মানে তার সাইন কনভেনশন টা কি? অ্যানোড অ্যানোডে কি রিঅ্যাকশন ঘটে? ক্যাথোডে কি রিঅ্যাকশন ঘটে? সেল পোটেনশিয়াল কে আমি বা ইলেক্ট্রোমোটিভ ফোর্স কে আমি কি করে বের করতে পারি টোটাল সেল রিঅ্যাকশন এর জন্য? ক্যাথোড পোটেনশিয়াল এবং অ্যানোড পোটেনশিয়াল আমাকে যদি দিয়ে দেয়, সেখান থেকে আমি কি করে টোটাল সেল পোটেনশিয়াল আমি বের করতে পারব। ওকে, সো আজকে জাস্ট বেসিক্যালি আমি বেসিকস গুলো ডিসকাস করলাম। মানে যে ইলেক্ট্রোকেমিক্যাল সেল বলতে কি বোঝায়? ইলেক্ট্রোকেমিক্যাল সেলকে কটা ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে গ্যালভানিক সেল, ভোল্টিক সেল, একটা অথবা ভোল্টিক সেল, আরেকটা হচ্ছে ইলেক্ট্রোলাইটিক সেল। তো এক ক্ষেত্রে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন কে ইউজ করে ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি।
আরেক ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি বাইরে দিয়ে আমি কেমিক্যাল রিঅ্যাকশন ঘটাচ্ছি। ওকে? দেন কিভাবে এক একটা ইলেকট্রোড থেকে অপর ইলেকট্রোডে ইলেকট্রন প্রবাহ হচ্ছে, কেন ইলেকট্রন প্রবাহ হচ্ছে, কিভাবে ইলেকট্রন প্রবাহ করলাম। তারপর অ্যানোড বলতে, ক্যাথোড বলতে কি বুঝি, টোটাল সেল রিঅ্যাকশন, কেন সল্ট ব্রিজ ইউস করা প্রয়োজন, তারপর টোটাল সেল পোটেনশিয়াল কে আমি কিভাবে বের করতে পারি, ক্যাথোড পোটেনশিয়াল এবং অ্যানোড পোটেনশিয়াল থেকে, এগুলো জাস্ট ডিসকাস। নেক্সট লেকচার থেকে আমাদের ব্যাপারটা ইজি হয়ে যাবে। আমরা জাস্ট দেখব যে কোন একটা ইলেকট্রন পোটেনশিয়াল কে আমি কি করে ভ্যালুটা বের করব। দেন সেখান থেকে আমরা কি করে কোন কেমিক্যাল রিঅ্যাকশন এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেগুলো নিয়ে জাস্ট ডিসকাস করব। এরপরের ব্যাপারটা আমাদের ইজি হয়ে যাবে। আমাদের বেসিকসটা যদি স্ট্রং হয়ে থাকে, জাস্ট ব্যাপারটা ইজি হয়ে যাবে। ওকে? ওকে। দ্যাটস